নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন অসামান্য লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত প্রত্যক্ষদর্শীর বিবরণ। রেলগাড়িতে অনেক সময় অনেকের সঙ্গে অনেকের ভাবটাব হয়। বেশিরভাগই অবশ্য সে ভাবের পরিসমাপ্তি ঘটে যাত্রাপথের সমাপ্তির সঙ্গে সঙ্গেই। সমাপ্তিকালে কিছুটা করুণ মধুর বিদায়নীর আদান প্রদান মধ্য দিয়ে। আপনার সঙ্গে আলাপ হয়ে যে কি ভালোই লাগলো, সত্যি মনে হচ্ছে যেন কতকালের চেনা। এই এতখানি জার্নি কোথা দিয়ে যে কেটে গেল, ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো বা সে ভাব ভালোবাসার জের চলে কিছুদিন উচ্ছ্বাসময় পত্র বিনিময়ের মাধ্যমে। ক্রমশই সেই উচ্ছ্বাসের ভাটা পড়ে, অতঃপর বিস্মৃতির বালুবেলায় মিলিয়ে যায়। অবশ্য দেখেছি এসব আগেটাগে, এখন কি হয় সম্যক জানি না। এখন মানুষ সহজে মন খোলে না, তাই চট করে আলাপও হয় না। তবু এখনো রেলগাড়ির দেখা থেকে প্রেমে পড়া, বিয়ের সম্বন্ধ ঘটে যাওয়া বিরল নয়। এই তো কয়েক মাস আগে আমারই এক আত্মীয় পুত্র রেলগাড়ির মাধ্যমে দিব্যি একখানা কোণে পেয়ে গেল। সে যাক, রেলগাড়ির এক বিশেষ অবদান। তবে এছাড়াও রেলগাড়ির আসল অবদান মানব চরিত্রের বহু বিচিত্র রূপের দর্শন এবং সান্নিধ্য লাভও বটে। ভাবলে ভাবা যায়, রেলগাড়ি যেন এই মানব সংসারের একটি মিনিয়েচার। এখানে প্রেম, হিংসা, উদারতা, সংকীর্ণতা, ক্রূরতা, সরলতা, শালীনতা, নির্লজ্জতা অনেক কিছুরই দেখার সুযোগ ঘটে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী গোছের তীব্রতাও, আবার বিনা অনুরোধেই নিজ ভূমি ছেড়ে দেওয়ার মতো ত্যাগ। এই এক টুকরো পৃথিবীর মধ্যে অনেক কিছুই অবলোকন করা যায়। আমরা অনেক ভুলি, আবার মনেও রাখি কিছু। তবে এখন এই জীবনের সন্ধ্যাবেলায় অতীত আর বর্তমানকে খতিয়ে দেখতে বসলে দেখা যায়, নরনারীর চরিত্রের যত বিচিত্র নমুনাই দেখে থাকি, একদা বুঝি পৃথিবীর ওপর আশা রাখবার মতো কিছু থাকত। পৃথিবী ফুরিয়ে যেতে বসেনি। মনে পড়ে সেই প্রায় বৃদ্ধ ভদ্রলোককে, যিনি রেলগাড়িতে কিছু আগে ওঠার দাবিতে পরবর্তীদের উঠবার দাবি নাকচ করে দিতে আপ্রাণ সাধনা চালিয়ে যাচ্ছেন। দরজার কাছে নিজের বা তোরঙ্গ পোটলাপুটলি বসিয়ে রেখে দরজা আগলে দাঁড়িয়ে থেকে উঠন্ত লোকেদের প্রায় ঠেলে ফেলে দেওয়ার জোগাড় করে তারস্বরে ঘোষণা করে যাচ্ছেন, জায়গা নেই, জায়গা নেই, তিলার্থ জায়গা নেই, ভেতরে ছুঁচো গলছে না। কিন্তু সেকালে পাবলিকের ন্যায্য কথা বলার সাহস ছিল। এখনকার মতো নীরব দর্শকের ভূমিকায় থাকতে হতো না। অতএব আগে উঠে আসা অন্য আরোহীরাই এ অন্যায়ের প্রতিবাদ করে বুড়ো জিনিসপত্র টেনে সরিয়ে এবং দু কথা শুনিয়ে দিয়ে পরবর্তীদের পথ করে দিত। একজন তো টিপ্পনী করতেও ছাড়েনি, মশাই তো পৃথিবীতেও এসেছেন কিঞ্চিত আগে, তো পরবর্তীদের জন্য কি একটুও জায়গা ছাড়তে রাজি হননি? আবার একদা দেখেছিলাম সেই ধনবতী মহিলাটিকে, যার চেহারাটি এই দীর্ঘকাল পরেও ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে। প্রৌঢ়াই বলা চলে, বিশেষ করে তার সেই থরসসে গোলগাল গঠনভঙ্গির মধ্যে যৌবন শব্দটা যেন অলিক। কিন্তু মাংসবহুল মুখাকৃতির মধ্যেও এমন চমৎকার একটি সুকুমার লাবণ্য, যা প্রায় বালক সুলভ বললাম এই জন্যেই, ভিতরের কাঠামোটা আবিষ্কার করে অনুভব করা যায় এই ধরনের মুখকেই লোকে গোপাল গোপাল মুখ বলে। রং ফর্সা ধপধপে, পরনে চওড়া লালপাড় গরদের শাড়ি, যদিও আগোছালো করে পরার জন্য বেশ লাট খাওয়া। কপালে একখানি লুডোর ঘুঁটি সাইজের টিপ, সেটি ঘামে গলে নাকের ওপর গড়াতে শুরু করেছে।
এক কথায় রীতিমতো লক্ষ্মীমন্ত ঘরের গৃহিণীর নমুনা একখানি। কাশির গাড়ি উঠলেন বর্ধমান থেকে, যাকে বলে হাঁসফাঁস করতে করতে, সঙ্গে বিশাল লটবহর, ছোট বড় গোটা ৩-৪ ছেলে মেয়ে, আরো গোটা ৩ ভৃত্য এবং কুলি। বর্ধমানে গাড়ি নেহাত কম সময়টা বিশ্রাম নেয় না, কিন্তু সারা সময়টাই গেল ওই মহিলার সৈন্যবাহিনীর কলকল্লোলে। মা, ঠিক 15 তারিখের মধ্যেই ফিরছো তো? গিয়ে গিয়ে রোজ রোজ গঙ্গা নাইবে না। আর শোনো, একলা নামবে না গঙ্গায়, বলে দিচ্ছি। রান্নায় ফাঁকি দিয়ে দোকানের খাবার খেয়ে চালিয়ে দিও না, যেন সেবারের মতো অসুখে পড়বে। সত্যি দিদা, অদ্ভুত তোমাদের নিয়ম। কলকাতার তেলেভাজার দোকানের তেলেভাজা খেলে জাত যাবে, আর কাশির দোকানের বেগুনির আলুর চপ খেলে দোষ নেই। তা সত্যি, একদা ছিল এরকম অদ্ভুত নিয়ম। বিধবা মহিলারা এবং নিষ্ঠাবতী সধবা গৃহিণীরাও, যারা নাকি ভুজাওয়ালার দোকানে ছোলা ভাজাটি পর্যন্ত খেতেন না, সিঙাড়া কচুরিবিহীন ভালো দোকান থেকে খালি পায়ে কেবলমাত্র সন্দেশ রসগোল্লা নিয়ে আসতে পারলে তবে তাদের ভোগ হতো, তারাও কালীঘাটে গিয়ে তেলে ভাজা খেতেন, এবং বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার রাজ্যে গিয়ে দিব্যি বাজারের খাবার। এর পেছনে যুক্তি কি আমি জানি না। সব গঙ্গা জলে তৈরি, অথবা তীর্থ মাহাত্ম্য, কে জানে, তীর্থাধিপতি জানবেন। ছেলে মেয়েদের বাক্যবিন্যাসে বোঝা গেল মহিলাটি সধবা হলেও বিধবার ন্যায় নিষ্ঠাবতী। রেলগাড়িতে জল খান না, এবং কাশি গিয়ে রান্নায় ফাঁকি দিয়ে ওই পরম বস্তুগুলি দিয়েই কাজ চালান। ওদের কথা সূত্রে খবর জানা হয়ে গেল মহিলা বছরে এমন 2-3 বারই কাশি যান। যাওয়ার কারণ পিতৃকুল সূত্রে পাওয়া একখানা বাড়ি। ভালো বাড়িই মনে হলো, কারণ বিবাহিতা যে মেয়েটি এসেছিল সে বলে উঠল, তোমার জ্যাঠামশাই তোমায় পেল্লাই একখানা বাড়ি দিয়ে গিয়ে আমাদের আরো জব্দ করে গেছেন। বাড়ি রক্ষণাবেক্ষণ করতেই তো এই নিত্যি কাশি ছোটা তোমার। আহা, সেটা মন্দ কি? কাশি হলো তীর্থ। ইহকালের সম্পত্তি রক্ষার সঙ্গে সঙ্গে পরকালের সম্পত্তিও কেনা হয়ে যাচ্ছে না, বলে মহিলার গাল ভরা হাসি। তা তো হচ্ছে, এদিকে আমাদের মাতৃহীন হবার ব্যবস্থা হচ্ছে যে, বলল বোধহয় ছোট ছেলে। আচ্ছা, গাড়িতে একটু জল খেলে কি হয় তোমার মা? একা যাচ্ছ? এতগুলি কণ্ঠ ছাপিয়েও মহিলার কণ্ঠ ধ্বনিত হতে থাকে। আচ্ছা আচ্ছা, সবাই মিলে আর গার্জেনগিরি করতে হবে না। একা যেন আমি আজ নতুন যাচ্ছি। তোরা ভালো থাকিস দিকিনি, তাহলেই হইল। ওই হতভাগা মুকুন্দটাকে বলবি খবরদার যেন খোকাধনকে পার্কে ছেড়ে দিয়ে আড্ডা না মারে। আরে এই এই, জলের কুজোটাকে অমন হ্যাকা দমকা করে তুলছিস কেন? হ্যাঁ, ভাঙবি নাকি? বুড়বাক কোথাকার। কুজো ভাঙলে আমি তোর মাথা ভাঙবো। ও মা, ওহ, আসল মালটাই তো তুলিসনি। কচুরি ঝুড়িটা কই? তবু রক্ষে, কোথায় বসালি বলতো? বাঙ্কের ওপর? চমৎকার। মা খুব লম্বা না? আচ্ছা আচ্ছা, থাক থাক, এক্ষুনি আর নামাতে হবে না। এই গাড়িতেই আমার কত লম্বা লম্বা ছেলে ভাগনা ভাইপো, দেবেই তারা পেরে তখন। আচ্ছা, সীতাভোগ মিহিদানার চ্যাঙারে দুটো। ও মা, সিটের নিচে? দুগ্গা দুগ্গা, যত রাজ্যের জুতোর ধুলোর ওপর। সুটকেসের ওপর রেখেছিস? আচ্ছা, তাও ভালো। আর কৌটোগুলো? কৌটোগুলো সব উঠেছে? সিলভারের কৌটোটা কই? পেতলের দুটো? অ্যালুমিনিয়ামের ঝোলাটা কোথায় ঢোকালি রে? গাড়ি নড়ে উঠল। একটি ছেলে বলে উঠল, আছে আছে মা, তোমার সবই আছে, সব উঠেছে, সার্চ করে দেখতে পারো। কিছু আমরা হাতিয়ে নিয়ে যাচ্ছি না। হা হা করে হেসে উঠলেন মহিলা। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। সর্বদা মাকে এক হাত নেওয়া চাই না রে। ওই মুক্তোর শাড়ি কি বাঁধানো? সব দাঁত উপড়ে বাঁধিয়ে ফেলার মতো বয়সও তো মহিলার হয়েছে বলে মনে হয় না। বাঁধানো যদি না হয় তো তবে বলতেই হবে ওই দাঁতের জন্যই পরমা সুন্দরীর পর্যায়ে ফেলা যেতে পারে তাকে, যখন মুখটা মেদবর্জিত ছিল। গাড়ি ছেড়ে দিল। আশ্চর্য, সবাই নেমে গেল হুড়মুড়িয়ে।
বসে রইলেন শুধু মহিলা একা? না, বসে রইল আরো কিছু, বেশ কিছু। বাঙ্কের ওপর কচুরির ঝুড়ি, সুটকেসের ওপর সীতাভোগ মিহিদানার চ্যাঙারি, সিটের ওপর ঝকঝক করে মাজা দুটি বৃহদাকার পিতলের আর একটি জার্মান সিলভারের কৌটো। জানি না কি কি উপাদেয় ভোজ্য সম্ভারে পূর্ণ আছে এগুলি। তাছাড়াও রয়েছে একটা অ্যালুমিনিয়ামের ঝোলা, মুখে তেল তেল ন্যাকড়া বাঁধা আচারের বয়েম এবং ছোটখাটো 2-4টি শিশি কৌটো, হরলিক্সের বোতল, বার্লির কৌটো এবং একটি মেলিন্স ফুডের টিন। বলে রাখা ভালো, এটি সেই যুগের স্মৃতি যে যুগে শিশুরা আমূল ল্যাক্টোজেন না খেয়ে মেলিন্স ফুড খেত এবং হরিহর ছত্রে মেলা বসানোর মতো লম্বা লম্বা টানা টানা সিট সম্মিলিত বিশাল বৃহদায়তন ইন্টার ক্লাস কামরা থাকত। যাদের সেকেন্ড ক্লাসে ওঠার সঙ্গতি নেই তারা তো তাতে উঠবেই, সঙ্গতি সম্পন্নেরাও ইন্টার ক্লাসে ওঠা তার লজ্জার বলে মনে করতেন না। সুবিধে অসুবিধের প্রশ্ন তো থাকতে পারে, লজ্জার কি আছে? এত লোক যাচ্ছে, 2-10 ঘন্টা সময়ের একটু আরামের জন্য রেল কোম্পানিকে মিথ্যে কতগুলো টাকা গুণগার কেন দেবে? তখন ফার্স্ট, সেকেন্ড, ইন্টার এবং থার্ড এই 4টি শ্রেণী ছিল রেলগাড়িতে। যেমন সনাতন সমাজে ছিল ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, 4ই বর্ণে যথাযথ পোস্টের ব্যবস্থা। তা গেরস্থ লোকে তখন সেকেন্ড ক্লাসে চড়াটা কি ফতমি মনে করত? ফার্স্ট ক্লাস সে কথা উঠতই না। কিন্তু একা মহিলা এই বিরাট খাদ্য সম্ভার নিয়ে করবেনটা কি? খাবারের সমারোহ আর হাঁকডাক হইচই কলরবের বহরে মনে হচ্ছিল বোধহয় কোনো পিকনিক পার্টি উঠছে, 2-1 স্টেশন পরেই নেমে যাবে। আর তো সেরকম মনে হচ্ছে না। রহস্য ভেদ হতে দেরি হলো না। গাড়ির কোনো এক কোণ থেকে এক ভদ্রলোক বলে উঠল, মাসিমাও যাচ্ছেন এই গাড়িতে? আমাদের দেখছি আজ ভাগ্য খুব প্রসন্ন। তার মানে পূর্ব পরিচিতা। মাসিমা সারা মুখে অনেকগুলি টোল খাইয়ে হেসে বললেন, মা তুমিও যাচ্ছ? কোথায়? কাশিতে? বউ ছেলে সঙ্গে আছে? ভালো ভালো। তা ভাগ্য প্রসন্ন তোমাদের কেন বাবা? আমারই। একজনাকে 2বার পাওয়া তো অনেক ভাগ্যের কথা। তা সবাই ভালো আছো তো? যখনই গাড়িতে উঠি আগে চেনা মুখ খুঁজি, কোথায় বসেছে ওরা। আচ্ছা, দেখবো তো সবাইকেই। ইতিমধ্যে আর এক দন্তমানিক ছোকরা এসে ঢিপ করে মহিলাকে একটা প্রণাম ঠুকে দিয়ে বলে উঠল, বাথরুমে ঢুকেছিলাম, ওটাটা দেখতে পাইনি। এখন গলা শুনে গলা বাড়িয়ে দেখি আমাদের সেই দিদিমা। ও আজ কার মুখ দেখে যে গাড়িতে উঠেছিলাম। ও দিদিমা, ছানার জিলিপি আছে তো? মহিলা উদ্ভাসিত মুখে বললেন, আছে পেটুক চাঁদ আছে। তা তুইও এই গাড়িতে যাচ্ছিস? জানলে তোর জন্য স্পেশাল একটা কৌটো আনতাম। তা না জেনেও এনেছি রে। রাতভর ভেজে যতগুলো হয়ে উঠল সবই এনেছি। বাকি ছানাটা বৌমাকে বলে এলাম করে নিও, ছেলেপুলে খাবে। তেমন তো পারে না, করিয়ে ফেলে, রস ঢোকে না। তা হোকে, ওদের তো 12 মাসই খাওয়াচ্ছি। এসব ছেলেদের আর কবে পাচ্ছি বল দেখি? তোদের দেখে কি আহ্লাদি না হলো ভাই। তবে এটা করেছিস? এখনো করিসনি? ভয়ে দিদিমা। ভয়ে? শোনো কথা, ভয় আবার কি? বউ এসে খুন্তি পুড়িয়ে ছাঁকা দেবে না কি রে? হ্যাঁ, ও থাক দিদিমা, খুন্তি না পোড়া নিজের জিভ তাতিয়ে ছ্যাঁকা দেবে গো। এ কি আর আপনাদের আমল যে পতি পরম গুরু? এ যুগের মেয়েরা সব। মহিলা ঝংকার দিয়ে উঠলেন, থাম তো ডেপো ছেলে, এখনো সেই বাগতাল্লার অভ্যেসটি যায়নি দেখছি তোর। কিন্তু রাগ করিসনি ভাই, তোর নামটি কিন্তু ভুলে গেছি। আগে দিদিমা, পরিমল। হ্যাঁ মনে পড়েছে, বলেছিলাম ডাকনাম কি পরি। আবার উদ্ভাসিত হয়ে ওঠে সেই গোল্লা গোল্লা ফর্সা মুখটি কৌতুকে আর হাসিতে। শোন, এরপরে যেন দেখি তুই বউ নিয়ে উঠেছিস। মহিলা এবার গুছিয়ে বসেন। গরদের আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সারা কপাল এবং গরদের আঁচল সিঁদুরে মাখামাখি হয়ে যায়, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলেন,
এবারের যাত্রাটা খুব সুযাত্রা, বুঝলি? দুখানি চেনা মুখ দেখলাম। এই যে দেখ না, এই ইনি আর এক ক্ষেপের পাওয়া ছেলে। পরিমল আগের ভদ্রলোকের দিকে তাকিয়ে একটু নমস্কারের মতো হেসে বললে, আগে কোন বারের ক্ষেপ? সেবারে কি ছানার জিলিপি ছিল? আগে ছিল কড়াইশুটির কচুরি, কড়াই ডালের রাধা বল্লভী। সেও তো উত্তম। আলুর দম, ওহ ফার্স্ট ক্লাস। নারকেল বাটা দিয়ে অমন আলুর দম জীবনে খাইনি। মাসিমা প্রফুল্ল আননে বললেন, না রে, সেরকম নয়, এবারে অন্য প্যাটার্ন। খেয়েই দেখ না, হিঙের কচুরির সঙ্গে খাপ খাবে ভালো। আসলে কাবুলি হিম আনিয়েছি কলকাতার বড় বাজারের দোকান থেকে। পরিমল বলে ওঠে, শুনুন মশাই, আমার এই দিদিমাটির সহযাত্রী হওয়া একটা লাকের ব্যাপার। লাকের যে ব্যাপার তা বুঝতে পারলাম কিছুক্ষণ পরেই। মাসিমা একটু বসেই উসকুস করে উঠে পড়ে বললেন, বাঙ্কের ওপর থেকে ওই ঝুড়িটা নামিয়ে দাও তো নাতি। কেন মিথ্যে পড়ে পড়ে শীতে হবে? কচুরির ঝুড়ি নামলো, রীতিমতো ঝুড়ি, এলাহি কারবার তার মধ্যে। ঝুড়ি ভর্তি কচুরি। ঢাকা কোলার সঙ্গে সঙ্গেই মনে হলো বড় বাজারের দোকানের আসল কাবলি হিঙের কথাটা গল্প নয়। দেখা গেল কচুরি বন্টনের জন্য গোছাভর্তি শাল পাতাও এসেছে, আর অ্যালুমিনিয়ামের টিফিন কেরিয়ারে সেই অন্য প্যাটার্নের আলুর দম। লালচে সোনালি রঙের ইয়া ইয়া আস্ত নৈনিতাল আলুও, যে আলু এখন বাজার থেকে লুপ্ত হয়ে গেছে। হিমঘরে বন্দিনী নৈনিতালেরা এখন মিঠে আলুতে পরিণত। সিটে একটু জায়গা করে নিয়ে শালপাতা পেতে পেতে খাবার সাজান, যেন নিজের নিতান্ত নিকট আত্মীয়ের জন্যই সাজাচ্ছেন। ৩-৪ রকম মিষ্টি, কচুরি, আলুর দম, পাশে পাশে একটু করে আমের আচার, মটরের ঘুগনি, এমনকি নুন, কাঁচা লঙ্কা। দেখতে থসথসে, কিন্তু হাত খুব দ্রুত। ঝকঝকে মোটাসোটা গোছা ভর্তি সোনার চুড়ি পরা হাতটাও যেন দেখলাম। একটি করে সাজান আর এক একজনের সামনে গিয়ে ধরেন। বলা বাহুল্য, সকলেই যে উন্মুখ আগ্রহে হাত বাড়ায় তা নয়। কেউ অপ্রতিভ হয়ে না না করে, কেউ এত না এত না, কিছু তুলে নিন বলে ব্যস্ত হয়। কিন্তু সফল হয় কি? যে মহিলা বহু ব্যয়ে, বহু আয়োজন এবং এতখানি আয়াস স্বীকার করে এই খাদ্য সম্ভার বয়ে নিয়ে এসেছেন শুধু সহযাত্রীদের ভোগ চড়াবার জন্যে, তিনি কি আর ওইটুকুতেই হার মানবেন? শেষ পর্যন্ত অতি অনিচ্ছুক শেষ ব্যক্তিটিকেও পর্যন্ত কিছু না কিছু খাইয়ে ছাড়েন, পুরো না হোক কিছু। ভাজা সহ্য হয় না? ঠিক আছে, শুধু মিষ্টিই খাও। এসব মিষ্টিও সহ্য হয় না? বেশ, না হয় শুধু সন্দেশই খাও। ভীমনাগের কড়া পাক আছে সঙ্গে। না না, মনে কোনো দ্বিধা রাখবেন না। পাছে কেউ নানা করেন, তাই সব আমার বাড়িতে বালগোপালকে ভোগ দিয়ে এনেছে। এ জিনিস কেউ অবহেলা করতে পারবে না তো। অতঃপর ঘন্টায় ঘন্টায় ভোগ চড়তে থাকে সহযাত্রীনীদের। সিটের তলা থেকে বেরোয় বর্ধমানের অবদান। পেতলের কৌটো থেকে মহিলার নিজস্ব অবদান ছানার জিলিপিও। জার্মান সিলভারের কৌটো থেকে এক অভিনব জিনিস, মেমারির অবাক জলপান। এ নাকি বিখ্যাত। জানা ছিল না যদিও এই খ্যাতির খবর, তবে দেখলাম খ্যাতিরই যোগ্য। মহিলা এতক্ষণ পর্যন্ত আমায় পেরে ওঠেননি, কিন্তু শেষ পর্যন্ত জিতলেন। আমিও গাড়িতে খাই না বলে কাটাচ্ছিলাম, কিন্তু তার মিনতি বচন, আকুলতা, আগ্রহ অথবা সাদা বাংলায় নাচরবান্দা ভাব দেখে বিখ্যাত এই অবাক জলপানে হার মানতেই হলো। হিহি করে হেসে বললেন, আরে ভাই, এ তো জলও নয়, পানও নয়, শুধুই অবাক। এ খেলে দোষ নেই। অতএব মহিলাকে চেপে ধরেছি। কই, আপনি নিজে খাচ্ছেন কি? যদি শুধুই অবাক খান তো? আমার যে ভাই সে উপায় বন্ধ। শ্বশুরের বারণ, ছেলে কি করে বলো দেখি। বাপের বাড়ি ছিল দানাপুরে, বিয়ে হয়ে কোনে বউ বর্ধমানে আসছি, সঙ্গে শ্বশুর। এক গলা ঘোমটা দিয়ে বসে ঘামছি।
সঙ্গে ছোট ভাইও এসেছে আমার। বলল, দিদি, মা আলাদা করে মিষ্টি দিয়েছেন, বলেছেন তোর তেষ্টা পেলে দিতে। সঙ্গে শ্বশুর আর শ্বশুর পুত্তুর। কোন দিকে মাথা নাড়বো ভাবছি, হঠাৎ ঘোমটার ছাউনি থেকে শ্বশুরের গলা কানে এলো, না না, খাওয়া টাওয়া ওই সেই বর্ধমানে গিয়ে কাপড় চোপড় বদলেই হবে। ব্যাস, হয়ে গেল জন্মের শোধ। একটা চপল মেয়ে বলে ওঠে এবার, ও দিদিমা, যখন শ্বশুর আপনার তেষ্টার সময় মিষ্টির হন্তারক হলেন, তখন শ্বশুর পুত্রটি কিছু বললেন না? হাসালে দিদি, হাসালে। শ্বশুর পুত্র, সে কি আজকের আমল? নতুন বিয়ের পর বউয়ের বিষয়ে কথা বলবে? গুরুজনের আসনে তো দারুভূত মুরারি। বউয়ের পানে তাকিয়ে দেখবার সাহসটুকুও ছিল না যে। বাপের ভয়ে কাঁটা। আমার ভাগ্যি যে কোনোদিনও বাপ বলে বসেননি বউকে ত্যাগ করো, তাহলেই তো হতো। আবার সেই হাসি। আজকাল শুনতে পাই, কথায় কথায় উচ্ছ্বসিত হাসি নাকি একরকমের নার্ভের রোগ। নার্ভরা বাগ মানে না, হবেও না। বেঞ্চের ধার থেকে হঠাৎ একটা বউ ফট করে বলে উঠল, তো সেই শ্বশুরটি কি আপনার এখনো আছেন? না না, কবে তামাদি হয়ে গেছেন। তা সেই কোণে বউ থেকে আপনি এই অবধি শ্বশুরের সেই নিষেধ পালন করে আসছেন, সেই নিষেধ তার তামাদি হয়ে যায়নি কেন? মহিলার আবার সেই গাল ভরা হাসি। ও বাবা, একে শ্বশুরের বাক্য, তাই স্বাস্থ্য বাক্য, ও কি আর তামাদি হবার জিনিস গো? গাড়িতে হাসির বন্যা বহে যায়। মহিলা গাড়িতে ওঠা পর্যন্তই ক্ষণে ক্ষণেই হাসির বাতাস বইছিল। নিষ্পরকে খাওয়াবার জন্য এত আকুলতা, এ মাসিমা আপনিই দেখালেন। আমরা যেন সবাই আপনার কুটুম বাড়ির লোক, তাই খাবার জন্য এত সাধ্য সাধনা। ও বাবা, এ যে আবার নতুন মাল বেরোচ্ছে। খেয়ে নিন মশাই, খেয়ে নিন, না করবেন না, জীবনে এমন সুযোগ আর পাবেন না। এরকম কত কথারই বন্যা বয়ে যেতে লাগলো। অনেকেরই দেখেছি পথে ঘাটে রেলগাড়িতে মজা করে কথা বলা, কায়দা করে কথা সাজানোর প্রবণতা থাকে। তাদের পক্ষে এই ক্ষেত্রটা বেশ অনুকূল হয়েছিল। একজন কট্টর বিধবা মহিলা, আমিও রেলগাড়িতে জলস্পর্শ করি না বলেও বালগোপালের প্রসাদ শুনে ভীমনাগের কড়াপাক উদরস্থ করেছিলেন। তবে জলস্পর্শ করলেন না, ঢোক গিলে সামলে নিয়েছিলেন যদিও। হ্যাঁ, এসব বোকার মতো কাজ কারবার ছিল বটে তখন। মাকড় মারলে ধোকর হয়, এই সহজ বুদ্ধিটা তখন সবাইয়ের মাথায় আসেনি। যাই হোক, সেই বিধবা মহিলাই হঠাৎ বলে বসলেন, এতই যদি পয়সা বৃষ্টির শখ, তো ভূতভোজন না করিয়ে কাশিতে গিয়ে কোনো মঠ মন্দিরে সাধুদের ভাণ্ডারা দিলেই তো হয়। লালপাড় গরদে আর সিঁদুর লেপা কপালে উজ্জ্বল মহিলা গাল ভর্তি হেসে বলেছিলেন, আমার দিদি, এইসব পথে জুটে যাওয়া ছেলে মেয়ে, বউ জামাই, নাতি নাতনি আমার কাছে সাধু সন্ত মন্দিরের বিগ্রহ। ভাণ্ডারা খাওয়া সাধুরা আমায় এমন করে ভালোবাসবে, মনে রাখবে, মাসিমা দিদিমা বলে ডাকবে। তবে কি অতৃপ্ত স্নেহক্ষুধার পরিতৃপ্তির আশায় এই বাতিক? কিন্তু তাই বা কি করে বলা যায়? পতিপুত্রহীনা অভাগিনী তো নন, অবহেলিতাও নন, তা তো গাড়িতে উঠিয়ে দিতে আসা ছেলেদের বাক্য বিনাশেই বোঝা গিয়েছিল। এক যদি স্বামীর ব্যবহার, কিন্তু সে সন্দেহেরও নিরসন হল পরবর্তী কথায়। সব প্রস্থ সাঙ্গ করে মহিলা যখন কুঁজোর জলটুকুও সাঙ্গ করে সেকালের সেই লম্বা উঁচু বার্লির কৌটো খুলে এলাচ দারচিনি মিশ্রিত সুপুরি মৌরি বার করতে বসলেন, তখনই আক্ষেপের সূত্রে যে প্রসঙ্গটা তুললেন তার সারমর্ম এই, একটাই দুঃখ থেকে যায়, তোমাদেরকে ওই আসল জিনিস চাটাই খাওয়াতে পারি না। কর্তাকে বলি দুটো বিগ সাইজের থার্মোফ্লাক্স কিনে দাও না বাপু, তাহলেই আমার আক্ষেপ মেটে। তা কর্তা বলেন কি, ফ্লাক্স আর কত বিগ সাইজের হবে যে তা তোমার মনের আক্ষেপ ঘোচাতে পারে? তার চেয়ে বলো তো একটা চা ভেন্ডার হয়ে তোমার সঙ্গে রেলগাড়িতে গিয়ে উঠি গে। অতএব মনে হয় না কর্তার সঙ্গে বিচ্ছেদ। আর তেমন হলে কি মুখে এই অনাবিল হাসি ফুটে ওঠে?
তবে ধরেই নিতে হবে এ বস্তু অতৃপ্ত স্নেহক্ষুধার পরিতৃপ্তির প্রচেষ্টা নয়, এ হচ্ছে এক অফুরন্ত হৃদয় ঐশ্বর্যের বর্ণাঢ্য প্রকাশ। অথবা সাধু ভাষা ছেড়ে সাদা বাংলায় বলা যেতে পারে এটা একটা হবি। হবির জন্য কি না করে লোকে, পাহাড়ে চড়ে, পাথারে সাঁতার দেয়, তবে এমনটি আমি আর দেখিনি। একদিন এক পারিবারিক সম্মেলনে অনেকদিন আগের দেখা সেই হবিবতী মহিলাটির গল্পটি করে বসেছিলাম এবং দুর্মতির বশেই বোধহয় বলে ফেলেছিলাম, হবি বললে হবি, তবে এ হবির প্রেরণাটা অগাধ হৃদয় ঐশ্বর্যের প্রকাশ। কেন জানি না, বলার সঙ্গে সঙ্গে সে সভায় যেন মৌচাকে ঢিল পড়ল। অবজ্ঞার অসন্তোষের যে গুঞ্জন ধ্বনি উঠল তা নেহাত মৃদু নয়। একজন বলে উঠলেন, গল্পের গরু গাছে ওঠে। জীবনভর গল্প লিখে চলেছি, ওটাই তো এখন পেশা হয়ে দাঁড়িয়েছে। গরুকে কখনো গাছে উঠিয়েছি বলে যদিও মনে পড়ে না, তবু শুনতে হলো এই মন্তব্যটি, কারণ বলেইছি সম্মেলনীটি পারিবারিক। অন্য একজন আবার বিশদ বচনে বললেন, ভালো করে খোঁজ নিলেই জানতে পারতে মহিলাটি পাগল। পাগলকে বাড়ির লোক প্রশ্রয় না দিয়ে করবেটা কি? যতক্ষণ গারদের বাইরে থাকে তার মাথা ঠান্ডা রাখার চিকিৎসা তো করতেই হবে। সেই হিসেবেই রাস্তার লোকের জন্য ছানার জিলিপি, ভীমনাগের সন্দেশ, কড়াইশুটির কচুরি সাপ্লাই। পয়সা করেই ছিল কর্তার, চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। একটু হেসে বলেছিলাম, তবে হৃদয় ধনে যারা একটু বেশি ধনী হয়ে জন্মায় তাদের কি পাগল বলাটা পৃথিবীর চিরকালের রেওয়াজ। বেশি ভালোর দিকে চোখ পড়লেই তো নিজের দৈন্যতার দিকটা চোখে পড়ে যায়। ও বাবা, এ যে তত্ত্ব কথায় এসে গেলে। ভালোরও একটা মাত্রা থাকা দরকার, বুঝলে? তা নয়, এ এক রকমের আত্মপ্রেম, নিজেকে বিকশিত করবার বিলাস। তুমি বোঝো না। এই হাস্য পরিহাসের মধ্যে কেন জানি না একটি সম্পর্কিতা বধূমাতা এ কথায় হঠাৎ অহেতুক ক্রোধে ঠিকরে উঠে বললেন, রেলগাড়িতে যখন ইন্টার ক্লাস ছিল তখন টাকায় 4 সের চিনি পাওয়া যেত পিসিমা। তখনকার আমলে এমন হৃদয় ঐশ্বর্যের পরাকাষ্ঠা দেখানোটা কি খুব শক্ত? শুনতে পাই নাকি তখন 3-4 টাকা মনে বাসমতি চাল পাওয়া যেত, 3 টাকা গঙ্গার ইলিশের জোড়া ছিল। আমাদের মতো 8 টাকা কিলোর চিনি কিনে খেতে হলে আর প্রাণত গড়ের মাঠ করতে হতো না, বুঝলেন? বলেই ছেদ না দিয়ে সে রাগ রাগ গলায় বর্তমানে জীবনযাত্রা নির্বাহের অবশ্য প্রয়োজনীয় জিনিসগুলির প্রত্যেকটির নাম ধরে ধরে দাম কষতে শুরু করল। সেই দামের অঙ্ক শুনে শুনে মাথা ঝিমঝিম করে আসতে বাধ্য। সেই মাথায় আর হৃদয় ঐশ্বর্যের কথা ভাবা যায় না। কিন্তু সত্যিই কি শুধু তাই? শুধুই দ্রব্যমূল্য বৃদ্ধির ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে আপন দৈন্যের দিক থেকে চোখ ফিরিয়ে থেকে নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়া যায়? দ্রব্যমূল্য বৃদ্ধিতে কি এ যুগের বিলাসিতা কিছু কমেছে? জীবনযাত্রার আড়ম্বরে কিছু ঘাটতি ঘটেছে? চাহিদাকে কিছু ছাড়তে পারা গেছে? তবে তাহলে এই সেই দিন ওই রেলগাড়িতেই যে আরেকটি নাটক অভিনীত হতে দেখলাম, তার ব্যাখ্যা কি দেব? বেশি নয়, এই কয়েকদিন আগে যাচ্ছিলাম কোনো একটা জায়গায়। কেন, কোথায়, কি বৃত্তান্ত সেসব কথা থাক। মোটের মাথায় রাতের গাড়ি এবং সারা রাতের গাড়ি। যারা আমায় ধরে নিয়ে যাচ্ছে তারা আমাকে একখানি প্রথম শ্রেণীর 4 বার্থ কামরায় একটি লোয়ার বার্থে স্থাপনা করে রেখে আমার সুবিধে অসুবিধা নিয়ে অনেকটা মাথা ঘামিয়ে একগাল হেসে বলে গেল, কিছু ভাববেন না, আমরা অন্য গাড়িতে রইলাম, এই পাশেই। অন্য গাড়ির রহস্য অজ্ঞাত নয়, কাজেই সে সম্পর্কে দ্বিতীয় প্রশ্নও শোভন নয়। এ অভিজ্ঞতা আমার আছে, কাজেই হাসির বিনিময়ে হাসি। ওরা চলে যাবার পরেই এই কামরায় এসে ঢুকলো একটি নিহাত সাধারণ চেহারার আর সাদাসিধে সাজের রোগা মতো বউ, কোলে একটি বাচ্চা, পিছনে একটি সাধারণ চেহারারই ছেলে। সঙ্গে জিনিসপত্র নেই বললেই চলে, ছোট গোছের একটা কিট ব্যাগ জাতীয়। বউটি তো ঢুকেই বাচ্চা নিয়ে আমার সামনে দ্বিতীয় লোয়ার বার্থায় বসে পড়ে একটা নিঃশ্বাস ফেলল, যেন সে বসে বাঁচল। পিছনে আসা ছেলেটি বলে উঠল, বৌদি, তোমার লাকটা ভালোই, একা গাড়িতে কি করে যাবে বলে ভেবে আকুল হচ্ছিলে, এখন দেখো আর কোনো ভয় ভাবনা রইল না।
আমি তাহলে অন্য গাড়িতে উঠলাম, পাশেই। বলেই হঠাৎ আমায় একটা পেন নাম ঠুকে বলল, আচ্ছা মাসিমা, এরা তাহলে রইল, আমার বৌদি আর ভাইপো, একটু দেখবেন, ভারী ভীতু মানুষ। আচ্ছা বাপি, টাটা। নেমে গেল সে। কিন্তু গাড়ির আর দুখানা বার্থের দাবিদার কই? দেখা নেই যে। ট্রেন মিস করলো নাকি? অগত্যা মেয়েটির সঙ্গে আলাপ করতে চেষ্টা করি। প্রথম তো ছেলের নাম জিজ্ঞেস করা দিয়ে শুরু, অতঃপর যা নিয়ম, কোথায় যাচ্ছে। জানলাম যাচ্ছে আমারই গন্তব্যস্থলে, তবে যাচ্ছে নয়, ফিরছে বরের বাসায়। কলকাতায় শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছেন। শ্বশুরের অসুখ শুনে দেখতে এসেছিল বরের সঙ্গে। ছুটি ছিল না বেশি, তাই বর ফিরে গেছে। এখন শ্বশুর ভালো হয়ে ওঠায় দেওর দুদিন ছুটি নিয়ে পৌঁছতে যাচ্ছে। একেবারে চিরপরিচিত ঘরোয়া বাঙালি পরিবারের শান্ত ছবি, দেখে বড় ভালো লাগলো। এসব ছবি তো বিলোপের পথে। বউটি বলল, রাতের গাড়ি একা আসতে হবে শুনে তার বড্ড ভয় করছিল। তবে দেওরের একটি বাড়তি শখ হয়ে গেল, ভিড়ের গাড়িতে বাচ্চাটার কষ্ট হবে, তাই এখানে উঠিয়ে দিল। নয়তো তারা থার্ড ক্লাসেই তো বরাবর যাচ্ছে আসছে। একটু হেসে বলেছিলাম, এখন আর থার্ড ক্লাস বলো না, থার্ড ক্লাস উঠে গেছে। বউটি চমকে উঠেছিল, হোমা, উঠে গেছে? বলেছিলাম, তার মানে 3টে দাঁড়ির একটা দাঁড়ি মুছে দিয়েছে, সেগুলোকেই এখন সেকেন্ড ক্লাস বলে। তা তাই বুঝি? তা তাতে কি লাভ হলো মাসিমা? হেসেছিলাম। সে বোঝাতে গেলে এখন অনেক কথা বলতে হয়। গাড়ি ছাড়ে ছাড়ে, প্ল্যাটফর্মে ব্যস্ততা। ও বলল, গাড়িতে শুধু আমরা দুজন কি মাসিমা? বাঙ্কের লোকেরা যে এলো না? ওপরের দিকে তাকালো এবার। ওটাকে যে বাঙ্ক বলতে নেই, বলতে হয় আপার বার্থ, এটাও কি বলে দেওয়া ভালো? সেটাই ভাবছি। সহসা প্রায় নড়ে ওঠা গাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন অতি স্মার্ট চেহারার, অতি অভিজাত বেশভূষায় ভূষিত এক অবাঙালি দম্পতি। সঙ্গে 2টো কুলির মাথায় বিরাট লটবহর। কুলিদের কলরোল, ধাক্কাধাক্কি, করিডোর দিয়ে দ্রুত অত মালপত্র টেনে এনে ঢুকিয়ে দেবার চেষ্টা, তার সঙ্গে মেম সাহেবের ইংরাজিতে তীক্ষ্ণ প্রশ্ন, সব উঠেছে কিনা, তার সঙ্গে সবকিছু মিলিয়ে নেবার আপ্রাণ চেষ্টায় সাহেবের গলদঘর্ম অবস্থা। এর ভিতরেই গাড়িটা ছেড়ে দিল। কুলিরা চলন্ত গাড়ি থেকেই নেমে গেল। মেম সাহেব কামরায় ঢুকে এসেই ভুরু কুচকে ইংরাজিতেই সাহেবকে কি যেন বললেন। হাত উল্টে ঘড়িটা দেখে নিলেন। তারপরই মেয়েটির কাছে এসে তীব্র বিরক্তিকর কণ্ঠে খাঁটি বাংলায় বলে উঠলেন, এর মানে আপনি এখানে কেন? আপনার নিশ্চয়ই আপার বার্থ। হরি হরি, নির্ভেজাল বাঙালিনি। আর আমি ভাবছি। গাড়িতে ওঠার সময় থেকেই তো মুখে ইংরেজির বুলির খই ফোটাচ্ছিলেন। আবারও ফোটালেন। বরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি হেনে যা বললেন, তার অর্থ হচ্ছে, তোমার জন্য এই বিপত্তি। লাস্ট মোমেন্টে তুমি গেলে আমার বোতল কিনতে, অথচ আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। না না, আর 1 মিনিটও সহ্য করব না। এত টায়ার্ড লাগছে, দাঁড়াতে পারছি না। এই শুনছেন, আপনার সিটে চলে যান। বউটি অসহায় মুখে বলল, কি বলছেন? আহ, এ আচ্ছা বুদ্ধ তো। বলছি এ সিটটা আপনার নয়, আপনার ওই ওপরে। নম্বর দেখে ওঠেননি? আশ্চর্য, রাত 9টার পর আর নেমে বসা চলে না, সেটুকুও জানেন না? বউটি আরো অসহায়ভাবে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে তো আমার ওই দেওর ওইখানে বসিয়ে দিয়ে গেল, ওই মাসিমা সব বলতে পারবেন। হায় বেচারি, এই মাসিমা তখন যা বোঝবার তা বুঝেই গেছেন। আর কি বলবেন তিনি? এখন উপায় শুধু ওই নবাগতার করুণা। কিন্তু ওই উগ্র সাজসজ্জায় মণ্ডিত, তীক্ষ্ণ নাসা, কুঞ্চিত ভ্রু মহিলার কাছ থেকে সে বস্তুর আশা কোথায়? তবু বিবেকের দ্বারা চালিত হয়ে সে অসম্ভব কাজটা আমাকে করতেই হলো। মনে পড়ল, ছেলেটি বলে গেছে, মাসিমা এদের দেখবেন। অতএব সাহসে ভর করেই বলতে হলো, মনে হচ্ছে কিছু ভুলটুল হয়ে গেছে, নইলে এর সঙ্গে যখন অতটুকু বাচ্চা, তখন আপার বার্থ নেবার তো কথা নয়। তীক্ষ্ণ নাসা চশমার মধ্যে থেকে তীব্র হেনে বললেন, ইনি আপনার সঙ্গে? আমি একটু হাসলাম, বললাম, না না, এই তো এইমাত্রই দেখলাম। তাহলে আর আপনার এ নিয়ে কি বলার আছে? ভুল হয়ে গেছে বললেই তো সব ঠিক হয়ে যায় না। নিন নিন, উঠুন উঠুন, উঠে যান,
ওইটা আপনার জায়গা। ইতিমধ্যে মালপত্র ম্যানেজ করে ফেলে সাহেব উচ্চ চূড়ায় উঠে বসেছেন। বউটি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, ছেলেকে নিয়ে বাঙ্কে উঠব কি করে? মহিলা অসহিষ্ণু গলায় বলে উঠলেন, বাঙ্কে? চৌধুরী, শুনছ? তা আমি কি জানি? আপনাকে যারা উঠিয়ে দিয়ে গেছেন তারা কি বুদ্ধু? কোন বার রিজার্ভ করেছেন জানেন না? তা তো নয়, এসব ইচ্ছাকৃতই, কিন্তু এসব প্যাঁচ সব জায়গায় চলে না, বুঝলেন? উঠুন বলছি শিগগির। মান সম্মানের মাথাকে আবারও মহিলার করুণা ভিক্ষার চেষ্টা করলাম। বললাম, আমার পক্ষে আপারে চলে যাওয়া সম্ভব হলে কোনো সমস্যাই হতো না, কিন্তু এখন এই বয়সে। একটু হাসলাম। 70 পার করে ফেলেছি। নিজে সাফার করতে পারছেন না যখন, তখন আর অপরের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? বলেই মেম সাহেব বউটির সেই ব্যাগটা অবহেলায় মাটিতে নামিয়ে দিয়ে বলে উঠলেন, চৌধুরী, একবার এদিকে নেমে এসো তো। জোর করে তোলানো ছাড়ার উপায় নেই, এ হচ্ছে মফস্বলী তেঁদর। লিপস্টিক রঞ্জিত সেই রক্তাক্ত ওষ্ঠাধর থেকে এই অখাদ্য গ্রাম্য শব্দটা বেরোলেও তো আশ্চর্য। লিপস্টিক রঞ্জিত সেই রক্তাক্ত ওষ্ঠধর থেকে এই অখাদ্য গ্রাম্য শব্দটা বেরোলেও তো আশ্চর্য। চৌধুরী বংশবদের ভঙ্গিতে মুহূর্তেই নেমে এলেন বটে, কিন্তু চট করে ফাইটে যোগ দিলেন না। খুব নিম্নস্বরে কি একটা বললেন, বোধহয় মাতৃভাষায় নয়, কিন্তু উত্তরে মাতৃভাষায় প্রচণ্ড প্রকাশ দেখতে পাওয়া গেল। মহিলাটা যেন ছিটকে উঠে বললেন, থামো থামো, তোমার এখনো চিনতে বাকি আছে এদের। আমার আর চিনতে বাকি নেই। এরা হচ্ছে ঘোরেল নাম্বার 1। ন্যাকাবোকা সেজে সুযোগটি আদায় করে নেয়। আদৌ টিকিট আছে কিনা দেখো। এবার বউটি ক্ষুব্ধভাবে উঠে দাঁড়ালো। টিকিট নেই মানে? টিকিট না কিনে উঠেছি? তাও ওঠে অনেকে, কই দেখি টিকিট। আর সহ্য হলো না। যদিও আমার মাথা ঘামানো নিষেধ, তবুও বলে উঠলাম, দেখতে হলে চেকারকেই দেখাবে, আপনাকে কেন? মহিলা আমার দিকে একটা অবজ্ঞা দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দয়া করে অপরের ব্যাপারে নাক গলানোটা ছাড়বেন। আমার সিট বেআইনি দখল করে বসা আমি বরদাস্ত করব কেন? চৌধুরী, দরদ দেখাতে এসো না। বউটি বলল, ছেলেটা যদি পড়ে যায় তো কোলে নিয়ে জেগে বসে থাকুন, এতই যদি ভয়। মহিলাটি বললেন। অতঃপর আর কি, সাহেব মেম সাহেবের সমবেত চেষ্টায় বউটির জিনিসপত্র মায় পুত্র আপার বার্থে উঠে গেল, এবং আরও কিছুক্ষণ পর্যন্ত মেম সাহেবের বিরক্তিপূর্ণ স্বগতোক্তির পর ঘরে কিছুটা শান্তি নামল, যার মধ্যে সংকল্প ঘোষণা চলেছে, চেকার উঠলে ওই গাইয়া মেয়ে মানুষটার কি দুর্গতি তিনি করবেন তা দেখিয়ে ছাড়বেন। কে জানে স্মাগলারের সহকারিনী কিনা। এত ন্যাকাবোকা মেয়ে মানুষরা কখনো একা ট্রেন জার্নি করে? ব্যাপারটা রীতিমতো সন্দেহজনক। স্বগতোক্তি এই জন্য যে সাহেব শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এমন আশ্চর্য তৎপরতার সঙ্গে ঘুমিয়ে পড়েছেন যে জবাবের অভাবে মিসেসের প্রশ্ন ফিরে ফিরে আসছে। আমার ঘুম নেই। আপার বার্থ লোয়ার বার্থ নিয়ে নির্লজ্জ অনুদারতা দেখাই নতুন নয়। শিশু, বৃদ্ধ, রোগী, বয়স্ক মহিলা কোনো কিছুই খাটে না। আসল অধিকারী পাষাণ প্রাণ গলে না। দেখা দেশ। আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে এবার এই ছোট্ট কামরার মধ্যে আটকে থাকা এক মুঠো রুদ্ধ বাতাসটায় বিদেশি পারফিউমের ভারী গন্ধের বিচরণ। দুঃখ হচ্ছে মাত্র কয়েক বছর আগে হলেও ওই বেচারি মেয়েটার প্রতি এ দুর্ব্যবহার হতে দিতাম না। তাছাড়া এই ভয়ে ঘুম আসছে না, মায়ের ঘুমের অসতর্কতায় বাচ্চাটা পড়ে যাবে না তো। বাড়তি নির্লজ্জতা দেখা নতুন নয়, কিন্তু আর একটা নতুন দৃশ্য দেখা বাকি ছিল। অনেকক্ষণ পরে হয়তো ঘুম এসেই গিয়েছিল, সেটা ভেঙে গেল বাচ্চাটার প্রবল কাশির শব্দে। দম আটকে যাবার জোগাড়। ব্যস্ত হয়ে বলি, ওকে একটু জল খাইয়ে দাও না মা। সঙ্গে সঙ্গে চৌধুরী সাহেবও বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, একটু জল খাইয়ে দিন। এ কি হৃদয়বত্তার প্রকাশ, না মেম সাহেবের ঘুমের ব্যাঘাত নিবারণের জন্য দ্রুত প্রচেষ্টা? পাপ মন শেষটাই মনে হয়, কারণ ছেলেটা তখনও সেই দমবন্ধ কাশি কেসেই চলেছে। হৃদয়বত্তাই যদি হবে তো সে হৃদয় কি তখন চাবি লাগিয়ে লকারে পুরে রেখেছিলেন সাহেব, যখন সপুত্র জননীকে ওপরে চালান করে দেবার ব্যাপারে হাত লাগিয়েছিলেন? কিন্তু জল খাওয়ানোর প্রস্তাবে বউটি ক্ষীণস্বরে যা বলল
তার অর্থ হচ্ছে সঙ্গে জলের সঞ্চয় নেই। হায় হায়, আমারও যে নেই সে সঞ্চয়। যারা নিয়ে যাচ্ছে তারা আমার জন্য জল জল করে ব্যস্ত হয়েছিল বটে, আমিই নিবৃত করেছিলাম লাগবে না বলে। ইস, যদি নিবৃত না করতাম। কাস্তে কাস্তে গলা চিরে যাবার জোগাড় হচ্ছে ছেলেটার। আহা, কতই বা বয়স, বছর দুইও নয় হয়তো। এত কেশে কাহিল হয়ে পড়বে ক্রমশই। এত অস্থিরতা বোধ করি যে আবার ওই অসভ্য সভ্য যুগলকে ডেকেই কথা বলতে বাধ্য হই। আমার কাছে তো জল নেই, আপনাদের বোতল থেকে যদি একটু। ঢুকেই দেওয়ালের হুকে একটি অতি সুদৃশ্য ওয়াটার বটল ঝুলোতে রেখেছি। তা কোন জিনিসটাই বা এদের কাছে দামি আর সুদৃশ্য নয়। বহুবিধ বিচিত্র ব্যাগ, সুটকেস এবং ক্যামেরা, টেপ রেকর্ডার, রেকর্ড প্লেয়ার, ফোল্ডিং বিছানা ইত্যাদি যা কিছু এনে ঢোকানো হয়েছে সবকিছুতেই দামের এবং রুচির ছাপ। কে জানে এত সব নিয়ে ওরা বেড়াতে যাচ্ছে না বাস করতে যাচ্ছে। মুহূর্তেই এই চিন্তাটা মাথায় এলো, আর মুহূর্তেই সে চিন্তার ওপর একটা থাপ্পড় পড়ল। মেম সাহেবের বেজার গলার স্বগতোক্তি কানে এলো। আশ্চর্য, সেন্স বলে কিছু থাকতে নেই। বাচ্চা এনেছে, সঙ্গে জল আনেনি। এদের শিক্ষা হওয়াই উচিত। জল নেই। আর একটু অস্ফুটে এসব মাল আসে ফার্স্ট ক্লাসে চাপতে। বছরে কিন্তু চৌধুরী হাত বাড়িয়ে জলের পাত্রটা হুক থেকে খুলে মুখে ঢাকা গ্লাসটায় জল ঢেলে বৌতির হাতে এগিয়ে ধরেন। মেম সাহেবের তিক্ত ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠ থেকে ঠিকরে ওঠে কয়েকটি তীক্ষ্ণ বাক্য। দেখো, বদান্যতা দেখিয়ে যেন সবটাই ফিনিশ করো না। এই গ্যাস্ট্রিক রোগীটার জন্য ফোটানো জল তুমি আর জোগাড় করতে পারবে কি? মন্তব্য ইংরেজি বাংলায় মিশেল, তবে কি বুঝতে আর অসুবিধে হয়? কিন্তু মায়ের মতো নিরুপায় আর কে আছে? নিরুপায় জননীকে সেই জলই হাত বাড়িয়ে নিতে হয়। এবং ছেলেটা যখন সবটা ঢকঢক করে খেয়ে নিয়ে বলে ওঠে, আরও জল, তখন মাথা হেঁট করে অতি কুণ্ঠিত ভঙ্গিতে বলতেই হয় বেচারিকে, আর একটু খাবে বলছে। এই কুণ্ঠাই বোধহয় অপরপক্ষের মধ্যেও একটু কুণ্ঠার সঞ্চার করে। তাই ভয়ে কাঁটা সাহেব পরিণাম চিন্তা না করেই বলে ওঠেন, ঠিক আছে ঠিক আছে, অনেক আছে, আসলে তেষ্টার জন্যেই কাশিটা। আলো নিভেছে, বাচ্চাটাও চুপ। আমি না ঘুমিয়েও গভীর ঘুমন্ত বোধ করি, চৌধুরী সাহেবও তাই। শুধু বেশ কিছুক্ষণ ধরে মাঝে মাঝে আহত নিদ্রা মেম সাহেবের ক্লান্ত বিরক্ত পীড়িত কণ্ঠের আ উ শব্দ কামরার নিশ্ছিদ্র স্তব্ধতার বুকে পিন ফোটাতে থাকে। এ ধ্বনি অবশ্যই কাঁচা ঘুম ভাঙা বাবদ মাথার যন্ত্রণা। কোনোটাই গল্পের গরু নয়, দুটোই প্রত্যক্ষদর্শীর বিবরণ। শুধু মাঝখানে একটা দীর্ঘ যুগের ব্যবধান। সেই পিন ফোটানো স্তব্ধতার মধ্যে স্তব্ধ হয়ে ভেবেছি সেই রাতে, এই মানসিক দৈন্য কি শুধুই চিনির কিলো 8 টাকায় উঠেছে বলে? কিন্তু এই পৃথিবীর মিনিয়েচার রেলগাড়ির এই যাত্রী যুগলের কাছে কি দ্রব্যমূল্য বৃদ্ধিটা একটা প্রশ্ন? মেম সাহেবের গায়ে জড়ানো ওই মাখন মোলায়ম মখমলি চাদরটার কত দাম সে তো আমার আন্দাজেরও বাইরে। আন্দাজের বাইরে এই বাতাস ভারাক্রান্ত করা বিদেশি সুরভি সারের কত দাম। আন্দাজের বাইরে এদের সঙ্গের বিচিত্র মালপত্রের পাহাড়ের দাম। তবে দৈন্যের ব্যাখ্যা কি? মনে হয় না কি এই যুগই ক্রমশই মানব সমাজকে হৃদয় সম্পদে দেউলে করে ছাড়ছে? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত প্রত্যক্ষদর্শীর বিবরণ। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং আত্মবিশ্বাস দুই বাড়ে। আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে আবার। নমস্কার।